খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দরজা বন্ধ শ্রমিকের, খুলছেন শুভেন্দু। দলবদল নিয়ে বঙ্গ বিজেপিতে কার জয় এবেলা। দল ছাড়ছেন হেভিওয়েটরা, একলা লড়ার হুঙ্কারে গর্জে উঠলেন মমতা। রথের দিন রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা কোয়েলের, বিজেপির হাত ধরবেন রঞ্জিত কন্যা। কালীঘাটে আবার ধাক্কা, ঋতব্রত শিবিরে যোগ দিতে চলেছেন রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস, মুখ খুললেন নিজেই। একতরফা সিদ্ধান্ত মানব না, সীমানা পুনর্বিন্যাস বিল নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি ইন্ডিয়া জোটের। ঢুকছে উড়ো মেঘ, আগামী কয়েকদিন বাংলার এই সব জেলা তোলপাড় হবে। লক্ষ্মীবারে অনেকটা কমলো সোনার দাম। আজ 22-24 ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন। সপ্তম পে কমিশন নিয়ে জারি হলো বিজ্ঞপ্তি, সরকারি কর্মচারীদের জন্য বিরাট আপডেট। তৃণমূল নয়, এবার ইডির স্ক্যানারে বিজেপি নেতা। বাগদায় হানা কেন্দ্রীয় এজেন্সির, নেপথ্যে কোন রহস্য। কলকাতার রাজপথে সোনার ঝাড়ু হাতে স্বয়ং মুখ্যমন্ত্রী। হুলস্থুল কাণ্ড ইসকনের রথযাত্রায়। কলঙ্কিত সংখ্যাগরিষ্ঠতার স্বপ্ন দেখছে বিজেপি, সংসদে ঐতিহাসিক বিলের বিরোধিতায় একাট্টা কংগ্রেস। হরমুজ প্রণালীতে বড় বিপদের আশঙ্কা, বড় নির্দেশিকা জারি করল ভারত সরকার। আমেরিকা ব্যস্ত ইরানে, এদিকে চীনে খেললো আসল খেলা। এমন কি অস্ত্র নিয়ে হাজির বেজিং, দেখে থ গোটা বিশ্ব। সংসদের বাদল অধিবেশনেই আসল খেলা শুরু, বিরাট ইঙ্গিত কাকলি ঘোষ দস্তিদারের। ওটিটিতে অবাধ যৌনতা, নগ্নতা দেখার দিন শেষ। ওয়েব সিরিজের লাগামহীন স্বাধীনতা কবে থেকে বন্ধ করছে কেন্দ্র। ভুয়ো সার্টিফিকেট রুখতে করা স্বাস্থ্য ভবন, এবার জন্ম ও মৃত্যুর শংসাপত্র পেতে নয়া নিয়ম মানতে হবে শর্ত। দুর্গাপুজোতেও পালাবদল, খুঁটি পুজোর উদ্বোধনে কোন কোন বিজেপি নেতা। পেট্রোলে স্বস্তি, বিশ্ববাজারে অস্থিরতার মাঝে ডিজেল নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। পুরীতে রথযাত্রায় হুড়োহুড়িতে পদপৃষ্ট 120, মৃত 1, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ প্রশাসনের। রথযাত্রার দিনে রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েল মল্লিকের, শপথের 101 দিনের মাথায় তৃণমূলের নতুন অস্বস্তি। কেন্দ্রের 1.27 লক্ষ কোটির সেমি কন্ডাক্টর মিশন, বাংলার সামনে কি খুলছে শিল্পায়নের নতুন দরজা। দ্বিখণ্ডিত তৃণমূল, সুযোগ পেয়েই দল ভরছে সিপিএম। এবার যা চমক দিল বামেরা, জেলায় অক্সিজেন পাচ্ছে লাল শিবির। আয়কর রিটার্ন ফাইল করার নিয়ম বদল, এবার থেকে দিতে হবে 2টি ঠিকানা, জেনে নিন কেন। কলকাতার বুকেই লুকিয়ে আন্তর্জাতিক রহস্য, খোদ মুখ্যমন্ত্রীর বড় ঘোষণায় শোরগোল বিশ্বজুড়ে। ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, মহাদুর্যোগের রথযাত্রা, 200 মিলিমিটার বৃষ্টির লাল সতর্কতায় ভাসছে চলেছে বাংলা। নবম শ্রেণীতে তৃতীয় ভাষা নয়, পড়ুয়াদের মানসিক চাপ বাড়বে, সিবিএসসিকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকেই দলবদল ইস্যুকে কেন্দ্র করে রাজ্য বিজেপির অন্দরে ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। একদিকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের করা অবস্থান, অন্য দল থেকে আর কাউকে নেওয়া হবে না। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভিন্ন কৌশল, বিরোধী শিবিরের হেভিওয়েট নেতাদের দলে টেনে সংগঠন আরও মজবুত করা। আর এই দ্বন্দ্বে এবার শুভেন্দুর দিকে দিল্লির পাল্লা ভারী বলে সূত্রের খবর। কেন শুভেন্দুর পাশে কেন্দ্রীয় নেতৃত্ব? দলের শীর্ষ সূত্রের মতে শুধুমাত্র নিজস্ব সাংগঠনিক শক্তিতে রাজ্যের দ্রুত প্রভাব বিস্তার করা বেশ সময় সাপেক্ষ। রাজনৈতিক ভিত শক্ত করতে হলে অন্য দলের দক্ষ ও প্রভাবশালী নেতাদের স্বাগত জানানোই বুদ্ধিমানের কাজ। কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের আশঙ্কা, যোগদানের দরজা পুরোপুরি বন্ধ রাখলে জনমানুষে এমন ভুল বার্তা যেতে পারে যে বিজেপিতে সাংগঠনিক শক্তির অভাব রয়েছে। শ্রমিক বনাম শুভেন্দু, কোথায় দ্বন্দ্ব? ঘোষণা বনাম বাস্তব। বিধানসভা জয়ের পর থেকে শ্রমিক ভট্টাচার্য বারবার দাবি করেছেন তৃণমূল থেকে কাউকে নেওয়া হবে না, কিন্তু বাস্তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিয়মিত তৃণমূলের বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছেন। হেভিওয়েটদের যোগদান। সম্প্রতি তৃণমূলের প্রাক্তন 3 রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশিক বড়াইক বিজেপিতে যোগ দিয়েছেন। প্রার্থী ঘোষণা। দলবদলের পর এই 3 নেতাকে বিজেপি রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, যা শ্রমিক ভট্টাচার্যের অনড় অবস্থানকে কার্যত প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। সিদ্ধান্তের বল এখন কার কোর্টে? আপাতত কেন্দ্রীয় নেতৃত্ব এই অস্বস্তিকর পরিস্থিতি নিয়ে রাজ্য বিজেপিকে লিখিত বা মৌখিক কোনো নির্দেশ দিচ্ছে না। দলবদল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের ভার রাজ্য নেতৃত্বের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। তবে রাজনৈতিক মহলের মতে দিল্লির এই নীরব সমর্থন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতকেই আরও শক্ত করল। এখন দেখার বিষয় দলের অন্দরের এই দ্বিধা বিভক্তি মেটাতে শ্রমিক ভট্টাচার্য নিজের অবস্থান থেকে সরে আসেন, নাকি আগামী দিনে নতুন কোনো রাজনৈতিক সমীকরণের জন্ম হয়।
সাংসদ, বিধায়ক ও বর্ষিয়ান নেতাদের দলত্যাগের জল্পনার মধ্যেই বুধবার ফেসবুক লাইভে এসে বিরোধীদের কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে শূন্য থেকে নতুন করে লড়াই শুরু করতে তিনি প্রস্তুত। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বর্তমানে দলের 8 জন লোকসভা সাংসদ, 10 জন রাজ্যসভার সাংসদ এবং বহু বিধায়ক তার পাশেই রয়েছেন। ক্ষমতা লোভীদের পরিবর্তে বুথ স্তরের ত্যাগী কর্মীদের নিয়ে দল পুনর্গঠনের বার্তাও দিয়েছেন তিনি। দল ত্যাগীদের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা দল ছেড়ে চলে যাচ্ছেন তাদের বিভিন্ন সমস্যা রয়েছে এবং এখন অনেক অজানা তথ্য সামনে আসছে। এছাড়া 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের ওপর জোর দিয়ে তিনি জানান, প্রশাসনিক বা অন্য কোনো দিক থেকে বাধা দেওয়া হলেও পরিস্থিতির সাথে আপোষ করবেন না। তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন, প্রয়োজনীয় পরিষেবা না পেলেও রিকশায় দাঁড়িয়ে বা সরাসরি কণ্ঠে বক্তৃতা দিয়ে লড়াই চালিয়ে যাবেন। 1998 সালে দল গঠনের শুরুর দিনগুলোর কথা মনে করিয়ে দিয়ে নেত্রী 2026 সালের বিধানসভা নির্বাচনকেও নতুন চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে মাত্র 316 ভোটে পরাজিত হন তাপস চট্টোপাধ্যায়। তিনি এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিতে চলেছেন বলে জল্পনা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নাম লেখাতে চলেছেন রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। কালীঘাট তৃণমূলে ফের ধাক্কা, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চলেছেন রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। সূত্রের খবর, শীঘ্রই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে তিনি যোগ দিতে চলেছেন। এমনকি ঋতব্রত তৃণমূলের সাংগঠনিক স্তরে গুরুত্বপূর্ণ পদেও তাকে বহাল করা হতে পারে। বৃহস্পতিবার এ বিষয়ে জল্পনা আরও উস্কে দিয়েছেন তাপস নিজেই। 2021 সালে রাজারহাট নিউ টাউন কেন্দ্র থেকে ভোটে জিতেছিলেন তাপস। তাকেই 2026-এর নির্বাচনেও টিকিট দেওয়া হয়েছিল। তবে বিজেপি প্রার্থী পীযূষ কনুরিয়ার কাছে মাত্র 316 ভোটে পরাজিত হন তিনি। তাপস হারার পর মমতা ওই কেন্দ্রের গণনায় কারচুপির অভিযোগ তুলেছিলেন। দাবি, তাপস জিতে গিয়েছিলেন, জোর করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। সেই তাপসই এবার দ্বিতীয় হাত ছাড়তে চলেছেন বলে খবর। এ বিষয়ে প্রশ্ন করা হলে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি প্রাক্তন বিধায়ক। তবে জল্পনাও জিইয়ে রেখেছেন। তার কথায় এখনই সব বলছি না, সময় হলেই জানতে পারবেন। তাপস নিজে প্রাক্তন সিপিএম নেতা। তৃণমূলে যোগ দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা বেড়েছিল। অভিষেকের লোক বলেই পরিচিত ছিলেন দলের অন্দরে। এছাড়া রাজারহাট ও বিধাননগর এলাকার রাজনীতিতে সব্যসাচী দত্তের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা কারও অজানা নয়। সেই সব্যসাচী এখন জেলে। তাপসও পা বাড়াচ্ছেন ঋতব্রত শিবিরে। সূত্রের খবর, শেষ মুহূর্তে বড় কোনো পরিবর্তন না হলে ঋতব্রত শিবিরের সাংগঠনিক কাঠামোয় জায়গা করে নিতে পারেন তাপস। তাকে বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি করা হতে পারে। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকে দলে ভাঙন স্পষ্ট হয়েছে। ক্রমশ দুর্বল হচ্ছে কালীঘাট শিবির। অনেক জয়ী বিধায়ক মমতা অভিষেকের হাত ছেড়েছেন। ঋতব্রতের নেতৃত্বে পৃথক একটি শিবিরে যোগ দিয়েছেন। দাবি, তারাই আসল তৃণমূল। দলের চেয়ারপারসনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মমতাকেই। তবে মমতা নিজে এই পৃথক শিবিরকে মান্যতা দিতে নারাজ। 21শে জুলাই শহীদ দিবস উদযাপনকে কেন্দ্র করেও এই দুই শিবিরের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। আদালতের নির্দেশে শহরের দুটি পৃথক স্থানে পৃথকভাবে শহীদ দিবস উদযাপিত হবে। কামারহাটির বিধায়ক মদন মিত্র বুধবার ঋতব্রতের শিবিরে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। মমতা সমাজ মাধ্যমে দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় জানিয়েছেন, যাদের যাওয়ার তারা যেন 21শে জুলাইয়ের আগেই চলে যান। তারপর তিনি দল নতুন করে গড়বেন। এবার বেসুরো হলেন তাপসও। সীমানা পুনর্বিন্যাস নিয়ে আলোচনার দাবি ইন্ডিয়া জোটের। সংসদের আসন্ন বাদল অধিবেশনে সীমানা পুনর্বিন্যাস বিল আনা হতে পারে, এই জল্পনা ক্রমশ বাড়ছে। এর মধ্যেই শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছেন, সংসদের আসন সংখ্যা ব্যাপকভাবে বাড়ানোর মতো কোনো পদক্ষেপ নিতে হলে সব রাজনৈতিক দলের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, এই ইস্যুতে বিরোধী ইন্ডিয়া জোট এককাট্টা এবং সরকারের তরফে একতরফাভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে জোট তার প্রতিরোধ করবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাউত স্পষ্ট করে দেন যে শিবসেনা, কংগ্রেস বা শরৎচন্দ্র পাওয়ারের এনসিপির মতো বিরোধী জোটের কোনো দলই এই বিষয়ে একা কোনো সিদ্ধান্ত নেবে না। রাউত বলেন, সংসদের আসন সংখ্যা 50% পর্যন্ত বাড়ানোর কোনো প্রস্তাব নিয়ে ভাবার আগে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে হবে। শিবসেনা, কংগ্রেস বা এনসিপির মতো ইন্ডিয়া জোটের কোনো শরিক দলই একতরফা অবস্থান নেবে না। সীমানা পুনর্বিন্যাস বিল নিয়ে জোটের শরিকরা সম্মিলিতভাবে যে কোনো সিদ্ধান্ত নেবে। সীমানা পুনর্বিন্যাসের ইস্যু ছাড়াও রাজ্যসভার এই সাংসদ সাম্প্রতিক দলবদল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এক হাত নেন। দলত্যাগী নেতারা যে সাংবিধানিক নিয়ম মেনেই দল বদলেছেন সেই দাবিকে নস্যাৎ করে রাউত এই ঘটনাকে চোরাগোপ্তা কারসাজি বলে কটাক্ষ করেন। তিনি আরও বলেন, আমি এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি যে দল বদলকারী নেতারা সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এই ধরনের দলবদল বেআইনি প্রক্রিয়ার মাধ্যমে করা হয় এবং তা আইনের পরিপন্থী। এই পরিস্থিতিতে দলত্যাগ করলে সাংসদরা শেষ পর্যন্ত তাদের সদস্যপদ হারাবেন। বিল সমর্থনের গুজব ওড়ালেন শরদ পাওয়ারের দল। রাউতের এই বক্তব্যের ঠিক একদিন আগেই এনসিপির সাংসদ সুপ্রিয়া সুলে একই ধরনের মন্তব্য করেন। সংবাদ মাধ্যমের একাংশের প্রকাশিত খবর, যেখানে বলা হয়েছিল যে তার দল কেন্দ্রের প্রস্তাবিত সীমানা পুনর্বিন্যাস বিলকে সমর্থন করতে প্রস্তুত। সেই জল্পনাকে তিনি পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে সুলে স্পষ্ট করেন যে সাংবিধানিক বিষয়ে তার দলের নীতি কখনো বিচ্ছিন্নভাবে বা অনানুষ্ঠানিকভাবে ফাঁস করা হয় না।
সুলে লেখেন, সীমানা পুনর্বিন্যাস ইস্যুতে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির অবস্থান নিয়ে সংবাদ মাধ্যমের একাংশে যে খবর প্রকাশিত হয়েছে তা অসত্য ও কল্পনাপ্রসূত। আমি স্পষ্ট করতে চাই যে দল বা আমি নিজে এই বিষয়ে কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করিনি। প্রতিটি সাংবিধানিক গুরুত্বপূর্ণ বিষয়ের মতো আমাদের দলের অবস্থান দলের অন্দরে এবং ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে বিস্তারিত আলোচনার পরেই নির্ধারিত হয়। তাই আমাদের একটি নির্দিষ্ট অবস্থান রয়েছে যে খবর ছড়াচ্ছে তার কোনো ভিত্তি নেই। সুলে আরও বলেন, যে বিল এখনও সাংসদদের সামনেই পেশ করা হয়নি তা নিয়ে বিরোধীরা চূড়ান্ত কৌশল তৈরি করতে পারে না। তিনি যোগ করেন, সরকার যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে সংশোধিত সীমানা পুনর্বিন্যাস বিল সংসদে পেশ করছে ততক্ষণ কোনো প্রস্তাব নিয়ে মন্তব্য করা অনুচিত। যেহেতু এখনও পর্যন্ত এমন কোনো বিল পেশ করা হয়নি, তাই এর বিষয়বস্তু বা আমাদের অবস্থান নিয়ে যে কোনো জল্পনায় অপরিণত। প্রেক্ষাপট: লোকসভায় আগের বিল পাশের ব্যর্থতা। চলতি বছরের গোড়ার দিকে শাসক দল একটি বড় আইনি ধাক্কা খেয়েছিল। গত 17 এপ্রিল সংবিধান বিল লোকসভায় পাশ করানো যায়নি। এই বিলে মহিলাদের জন্য 33% সংরক্ষণের পাশাপাশি সংসদের আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব ছিল। বিলটি পক্ষে 298টি এবং বিপক্ষে 230টি ভোট পেলেও সাংবিধানিক সংশোধনের জন্য প্রয়োজনীয় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয় রাজনৈতিক মহলে জোর জল্পনা। সরকার আসন্ন বাদল অধিবেশনের বিলটির একটি সংশোধিত সংস্করণ আবার পেশ করতে পারে। বাদল অধিবেশন 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত চলার কথা, তবে কেন্দ্র এখনও তার আইনি কর্মসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। বৃষ্টি আপাতত আরও হবে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি ঘনীভূত হয়েছে নিম্নচাপ, ক্রমেই শক্তি বাড়াচ্ছে সেটি। এর জেরে বৃষ্টি হবে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী 18 জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। সুস্পষ্ট নিম্নচাপের মূল মেঘ এখনও ওড়িশায় রয়েছে। দক্ষিণবঙ্গে সকাল থেকে যে বৃষ্টি হয়েছে, যে মেঘ ঢুকেছে তা সবটাই উড়ো মেঘ। আগামীকালের মধ্যে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বেশি বৃষ্টি হবে পশ্চিমাঞ্চল ও উপকূলে, তবে অতি ভারী বৃষ্টির সতর্কতা তুলে নিয়ে আবহাওয়া অফিস। কবে কোথায় বৃষ্টি হবে? আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়। আর উত্তরবঙ্গে বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার। শনিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস আছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার। রবিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার। বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমে শক্তি বাড়িয়ে চলেছে। উত্তর ওড়িশা উপকূল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের এই নিম্নচাপের অবস্থান এর অভিমুখ উত্তর পশ্চিম দিকে। আগামী দুদিনে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করবে। লক্ষ্মীবারে গতকালের থেকে আরও কিছুটা কমলো সোনার দাম। মধ্যবিত্তের আরও কমলো চাপ। 16 জুলাই কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু জেনে নিন। 22 থেকে 24 ক্যারেট সোনা কলকাতা সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে? কলকাতায় আজ সোনার দাম 24 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 14,329 টাকা, গতকালের থেকে 28 টাকা কমলো। 10 গ্রাম সোনার দাম 1,43,290 টাকা, গতকালের থেকে 280 টাকা কমলো। 100 গ্রাম সোনার দাম 14,32,900 টাকা, গতকালের থেকে 2,800 টাকা কমলো। 22 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 13,135 টাকা, গতকালের থেকে 25 টাকা কমলো। 10 গ্রাম সোনার দাম 1,31,350 টাকা, গতকালের থেকে 250 টাকা কমলো। 100 গ্রাম সোনার দাম 13,13,500 টাকা, গতকালের থেকে 2,500 টাকা কমলো। 18 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 10,747 টাকা, গতকালের থেকে 20 টাকা কমলো। 10 গ্রাম সোনার দাম 1,07,470 টাকা, গতকালের থেকে 200 টাকা কমলো। 100 গ্রাম সোনার দাম 10,74,700 টাকা, গতকালের থেকে 2,000 টাকা কমলো। অন্যান্য শহরের দাম সহ বিস্তারিত তথ্য ওয়েবসাইটে আছে, কিন্তু মূল কন্টেন্ট অনুসারে কলকাতা এবং সাধারণ প্রবণতা উল্লেখিত। রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। সপ্তম বেতন কমিশন গঠন করতে পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার সন্ধ্যায় রাজ্য সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। সপ্তম বেতন কমিশন গঠন করতে পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার সন্ধ্যায় রাজ্য সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে জারি করা ওই নির্দেশিকায় জানানো হয়েছে যে পরবর্তী বেতন কমিশন গঠনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরকে তাদের বেতন ও ভাতা সংক্রান্ত যাবতীয় প্রস্তাব পরবর্তী বেতন কমিশনের কাছে পেশ করার জন্য প্রস্তুত হতে বলা হয়েছে। জল সম্পদ উন্নয়ন নির্দেশনালয়ের কর্মীবর্গ এবং মুখ্য বাস্তুকারের কাছে পাঠানো এই চিঠিতে স্পষ্ট করা হয়েছে যে অর্থ দপ্তরের গ্রুপ P1 শাখার ছাড়প্রাপ্ত মেলার পর
এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে গত 9 জুলাই জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের ডেপুটি সেক্রেটারি একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠান। সেই চিঠিতে পূর্ববর্তী 7 মার্চ 2025 তারিখের মেমো নম্বরের প্রসঙ্গ টেনে বলা হয়েছে। অর্থ দপ্তরের গ্রুপ P1 তাদের পর্যবেক্ষণে জানিয়েছে যে প্রশাসনিক দপ্তরকে যেন পরবর্তী বেতন কমিশনের কাছে এই সমস্ত প্রস্তাব জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। নতুন বেতন কমিশন গঠিত হওয়ার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরেই জানিয়েছিলেন যে 2026 সালের ডিসেম্বরের মধ্যেই 7ম পে কমিশন গঠন করা হবে। নতুন নথি প্রকাশের পর সরকারি প্রস্তুতি শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। বিজ্ঞপ্তির মাধ্যমে সমস্ত দপ্তরকে নিজস্ব প্রস্তাবগুলি গুছিয়ে নেওয়ার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যাতে পে কমিশন গঠিত হওয়া মাত্রই দ্রুততার সঙ্গে কাজ শুরু করা সম্ভব হয়। এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, যারা রাজ্যের বর্তমান শাসক দল তারা বিরোধী আসনে থাকাকালীন সরকারি কর্মচারীদের যাবতীয় দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনাও করেছিলেন। প্রাথমিক হলেও তিনি যে পে কমিশন নিয়ে পদক্ষেপ করেছেন এতে আমরা সন্তুষ্ট। আশা করি প্রতিশ্রুতি মতো পে কমিশন গঠন করে তা কার্যকর করা হবে। রাজ্যে ইডি সিবিআই হানা মানেই সাধারণত তৃণমূল নেতাদের নাম উঠে আসে, কিন্তু এবার ঘটল এক ব্যতিক্রমী ঘটনা। বৃহস্পতিবার 7 সকালে উত্তর 24 পরগনার বাগদায় এক বিজেপি নেতার বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার সন্দেহেই এই তল্লাশি বলে প্রাথমিক অনুমান। পলাতক বিজেপি নেতা। বাগদার গাঙ্গুলিয়া এলাকায় বিজেপি নেতা বিক্রম রায়ের বাড়িতে এদিন সকাল 7টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছন ইডির আধিকারিকরা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইডি পৌঁছানোর আগেই বেপাত্তা হয়ে যান ওই নেতা। পরিবারের দাবি তিনি কোথায় আছেন সে সম্পর্কে তারা কিছুই জানেন না। টোটো চালক থেকে মানব পাচার চক্রের পাণ্ডা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিক্রম রায়ের উত্থান রূপকথার মতো। একসময় এলাকায় টোটো চালাতেন তিনি, কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ ওঠে। টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের ভারতে নিয়ে আসা এবং তাদের জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়ার মতো আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে তার নাম। এই চক্রের শিকড় ছড়িয়েছিল লখনৌ থেকে মুম্বাই পর্যন্ত। এই অপরাধে 2024 সালে উত্তরপ্রদেশ পুলিশের গুন্ডা দমন শাখার হাতে গ্রেপ্তারও হন তিনি। ভোটের মুখে রহস্যময় অন্তর্ধান। 2026 বিধানসভা নির্বাচনের ঠিক আগে জেল থেকে ছাড়া পেয়ে গ্রামে ফেরেন বিক্রম। যোগ দেন বিজেপির প্রচারের কাজে। বর্তমানে তিনি এক আইনজীবীর মোহরি হিসেবে কাজ করছিলেন। পুরনো সেই মানব পাচার মামলার সূত্র ধরেই আজ ইডির এই আচমকা হানা কিনা তা নিয়ে এখনো আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। আপাতত কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় চলছে তল্লাশি। আর এই ঘটনাকে কেন্দ্র করে বাগদার রাজনীতিতে এখন তুমুল শোরগোল। রাজ্যে ইডি সিবিআই হানা মানেই সাধারণত তৃণমূল নেতাদের নাম উঠে আসে, কিন্তু এবার ঘটল এক ব্যতিক্রমী ঘটনা। বৃহস্পতিবার 7 সকালে উত্তর 24 পরগনার বাগদায় এক বিজেপি নেতার বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার সন্দেহেই এই তল্লাশি বলে প্রাথমিক অনুমান। পলাতক বিজেপি নেতা। বাগদার